এই যে প্রতিকারের ব্যাপ্তিটা হচ্ছে যে 12 থেকে 30 নাম্বার সেকশন পর্যন্ত, এর সঙ্গে অ্যাড হবে 55 নাম্বার সেকশন। আচ্ছা, তারপরে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে বাই প্রিভেন্টিং এনি পার্টি ফ্রম ডুইং দ্যাট হুইচ ইজ আন্ডার অব্লিগেশন নট টু ডু। তাহলে ওটা বলা হলো যে কোনো কাজ করার মাধ্যমে, আদেশ সূচক। এখানে আবার বলা হচ্ছে যে নিষেধ সূচক, মানে নিরোধক প্রতিকারের মাধ্যমে কোনো কাজ করতে, যেটা নিষেধ কাজ করতে সেটা সে বাধ্য হবে না, সেই কাজ করতে নিষেধ করার মাধ্যমে। তাহলে নিরোধক প্রতিকারের মাধ্যমেও কি করা যাচ্ছে, প্রতিকার দেওয়া যাচ্ছে। তাহলে নিরোধক প্রতিকারগুলো অ্যাকর্ডিং টু এই যে 3 নাম্বার প্রতিকারের মাধ্যমে কয়টা সেকশনে আমরা পাবো, 6 নাম্বার সেকশনে পাবো প্রিভেন্টিভ রিলিফ। তারপরে 52 থেকে 54 এবং 57 নাম্বার সেকশন, এই সেকশনগুলোতে কি আছে, আমাদের নিরোধকমূলক প্রতিকার বলা আছে। তাহলে নিরোধমূলক প্রতিকারের আদেশ প্রদানের মাধ্যমে কিন্তু আমাদের কি হচ্ছে, সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হচ্ছে। 4 নাম্বার বলা হচ্ছে যে বাই ডিটারমাইনিং এন্ড ডিক্লারিং রাইটস অফ পার্টি আদারওয়াইজ বাই অ্যান অ্যাওয়ার্ড অর কম্পেনসেশন। তাহলে এটা বলা হচ্ছে যে ক্ষতিপূরণের রায় প্রদান ব্যতীত, ক্ষতিপূরণের রায় প্রদান ব্যতীত অন্য প্রকারে পক্ষগণের অধিকার নিরূপণ এবং ঘোষণার মাধ্যমে। তাহলে ক্ষতিপূরণের রায়, যে জায়গাগুলোতে ক্ষতিপূরণ লাগে না, ক্ষতিপূরণের রায় দেওয়া লাগে না, কি রায় দেওয়া লাগে না, আপনি যদি দলিল সংশোধন করেন ওখানে ক্ষতিপূরণের দেওয়া লাগে না। তাহলে দলিল সংশোধন ক্ষতিপূরণ না দিলেও অন্যভাবে কিন্তু ঠিকই প্রতিকার হচ্ছে। তারপরে ঘোষণামূলক মোকদ্দমা, সেখানে ক্ষতিপূরণ লাগে না, সেখানে শুধু টাইটেল নির্দিষ্ট হয়, সত্য প্রতিষ্ঠিত হয়। সো এই জায়গায় ক্ষতিপূরণের বাদ দিয়ে অন্যভাবে যদি পক্ষগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, সেভাবে হচ্ছে প্রতিকার প্রদান করা হয়। সেটা কোথায় কোথায় আছে, আমরা 31 ধারা থেকে 43 ধারা পর্যন্ত এই জিনিসগুলো পাবো। আরেকটা আমরা পাবো রিসিভার নিয়োগের মাধ্যমে বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে। রিসিভার কখন মামলার কার্যধারা চলাকালীন সময় নিয়োগ করা যায়, অথবা রায় হওয়ার পরে কিন্তু রিসিভার নিয়োগ করা যায়। রিসিভার কোথায় নিয়োগ করা হয়, এটা যেমন দেওয়ানি কার্যবিধিতে আছে, তেমনি ভাবে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 44 ধারা সেকশন নাম্বার 44-ও রয়েছে। তাহলে এই যে 5 প্রকারের প্রতিকার দেওয়া হচ্ছে 5 নাম্বার সেকশন, এই একটা সেকশনে প্রত্যেকটা সেকশনের কথা কিন্তু আমি বলে দিছি। যেমন 1 নাম্বার প্রতিকার 8 থেকে 11 নাম্বার সেকশনে বলা আছে, 2 নাম্বার প্রতিকার 12 থেকে 30 পর্যন্ত বলা আছে, এবং 55 নাম্বার সেকশন বলা আছে। নিরোধকমূলক প্রতিকার যেটা প্রিভেন্টিভ রিলিফ দেওয়া হয়, সেটা হচ্ছে যে 6, 52 থেকে 54 এবং 57 ধারা বলা হলো। আবার রিসিভার নিয়োগ 44 ধারা বলা হলো, এবং যে পক্ষগণের অধিকার নির্ণয় করবে, যেটা ক্ষতিপূরণের রায় প্রদান ব্যতীত, সেটা বলা হচ্ছে 31 থেকে 43 ধারা পর্যন্ত। তার মানে মানে সুনির্দিষ্ট প্রতিকারের প্রত্যেকটা জিনিস এই 5 ধারার মধ্যে রয়েছে। সো এখান থেকে যদি প্রশ্ন আসে, কি আসতে পারে, 5 ধারায় আসলে কয়টি প্রতিকারের কথা বলা হয়েছে, 5টা প্রতিকার বলা হয়েছে। 5 ধারায় আমাদের নিষেধাজ্ঞা প্রতিবাদ অর্থাৎ নিরোধমূলক প্রতিকার 5 ধারায় বা নেতিবাচক প্রতিকার সম্পর্কে কয়টা মানে সাবক্লোজে বলা হচ্ছে, একটা সাবক্লোজে, শুধুমাত্র 5-এর সি বা 5-এর 3-এ। 5-এর 3 দরকার নাই, 5-এর সি বলেন, সি ভাবে আছে। সো আর হচ্ছে যে এখান থেকে ওরকম কিছু নাই। আর যদি আদেশ সূচক প্রতিকার বলে, তাহলে নিরোধমূলক একটা প্রতিকার বাদ দিয়ে আদেশ সূচক 4টা প্রতিকার, রিসিভার নিয়োগ, তারপরে ক্ষতিপূরণ রায় প্রদান ব্যতীত অন্য প্রকারের মাধ্যমে, সুনির্দিষ্ট সম্পত্তি দখল অর্পণের মাধ্যমে, তারপরে কোনো কাজের আদেশ প্রদানের মাধ্যমে, কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে। তাহলে 5 নাম্বারটা আমরা যদি জানি, সমগ্র সেকশন এখানে চলে আসছে। তাহলে 5 নাম্বার সেকশনটা শেষ। এখান থেকে এমসিকিউ যেগুলো আসতে পারে ওগুলোই বললাম, যে মানে নেতিবাচক প্রতিকার কয়টা আছে, একটা। আদেশ সূচক প্রতিকার কয়টা আছে, 4টা। তাহলে 5 নাম্বারের সেকশনে কয়টা প্রতিকার প্রদান করা হয়, কয়ভাবে, 5 ভাবে। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের স্পেসিফিক রিলিফ হাউ গিভেন, এটা কোথায় বলা আছে, এটা 5 নাম্বার সেকশনে বলা আছে। সো এখানে শেষ। এখন আমরা যাব হচ্ছে যে 6 বলা হচ্ছে যে
ছয় যদি আমরা একটু চিন্তা করি, ওই যে যে নিষেধাজ্ঞা যেটা, অর্থাৎ ইনজাংশন যেটা, এই ইনজাংশনকে যদি চিন্তা করি তাহলে ছয় যদি ওখানে ফেলাই, ওখানকার সবকিছু মিলে একটা প্যাকেজ হবে ওখানে। যা হোক, সামনে যেহেতু আসছে, প্রিভেন্টিভ রিলিফ যদি শুধু কথাটা এরকম থাকে যে প্রিভেন্টিভ রিলিফ, আমরা কিন্তু একটা জিনিস মিস্টেক করি, সেটা কি, প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা কোথায় দেওয়া আছে, সেটা যদি এমসিকিউ আসে তাহলে দিতে হবে 6 নম্বর সেকশন, নট 52 নম্বর সেকশন। 52 নম্বর সেকশনে বলা আছে যে প্রিভেন্টিভ রিলিফ কয়ভাবে দেওয়া হয়, ওখানে বলা আছে দুই ভাবে দেওয়া হয়, একটা হচ্ছে যে টেম্পোরারি ইনজাংশন, আর একটা হচ্ছে পারপিচুয়াল ইনজাংশন বা স্থায়ী নিষেধাজ্ঞা বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা। তাহলে কয় ভাবে দেয়া হয় যদি বলা হয় তাহলে সেকশন 52 হবে। আর প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা কোথায় দেওয়া আছে যদি বলা হয় তাহলে কত, সেকশন 6। জাস্ট এটুকু মনে রাখবেন, প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা দিতে গিয়ে তারা বলছে যে প্রিভেন্টিভ রিলিফ বলতে 5 নাম্বার সেকশনের সাবসেকশন 3-এ যা বলা আছে, অর্থাৎ সিতে যা বলা আছে ওটাই হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ, অর্থাৎ যা না করিবার জন্য বলা হয়েছে সেটা না করার মাধ্যমে। আর 7 নম্বরে যেটা বলা হচ্ছে সেটাও এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে পেনাল ল, অর্থাৎ পেনাল কোডের যেগুলো শাস্তি প্রদান করা হয়, যেগুলো ফিজিক্যাল শাস্তি, তারপরে আর্থিক শাস্তি, তারপরে হচ্ছে ফরফিচার অফ প্রপার্টি, আর্থিক ফাইন, বা হচ্ছে যে আপনার কি বলে প্রিজন, এগুলো অর্থাৎ পেনাল লয়ে কোনো কাজ করে না। যেগুলো ফিজিক্যাল শাস্তি দিবে সেগুলোর ক্ষেত্রে, তার মানে সুনির্দিষ্ট প্রতিকার আইন কোনো প্রকার শাস্তি প্রদান করতে পারে না, তারা শুধু প্রতিকার দেয়, এটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ পেনাল লয়ে কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইন কাজ করে না। এটা ভিত্তি কি, ভিত্তি হচ্ছে 7 নম্বর সেকশন। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আমাদের 7 পর্যন্ত আমরা ক্লিয়ার। এখন এই 7 পর্যন্ত বলতে যায় কারো কি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়েছে? আশা করি সবাই জানেন, একটু রিকেপ বা ঝালাই করতেছি। কোন জায়গায় কি জানার আছে এই 7 পর্যন্ত ভাইয়া? আচ্ছা, না থাকলে প্যানেল লয়ে কাজ করুন। জি জি বলেন। আচ্ছা, এখানে যে মেন বুকগুলোতে টেস্ট লগ আছে, এগুলো কি করেন না আপনি? জি ভাই, বড় প্রশ্ন। টেস্ট লগ আছে না, আর একটু ধরেন বিআরএফ গুলোতে, এগুলো দেখেন কি না আপনি? আরে ভাই, এখানে কেস কেন? কেস ল সামনে আসবে, এখানে তো মামলাই শুরু হয় নাই, কেস ল কই পাবেন? আমি আপনাকে বলছিলাম, আমার একটা ওই যে 5 নম্বর সেকশনে আমার এখানে একটা টেস্ট অর্ডার দিচ্ছে আর কি, আপনি বিআরএফ এর মধ্যে দেখতেছি, এই জন্য আপনাকে প্রশ্ন করলাম আর কি। আপনার নেটওয়ার্কটা ভাই স্টেবল না, বুঝছেন, একটু কেটে কেটে আসতেছে। যাই হোক, 5 নম্বরে 5 ধরনের প্রতিকার কথা বলা আছে, যে 5টা প্রতিকারই সমগ্র স্পেসিফিক রিলিফ ল অ্যাক্ট। আমরা যদি স্পেসিফিক রিলিফ ল অ্যাক্ট সব জিনিস বুঝতে যাই তাহলে 5 নম্বরে বুঝতে হবে, অর্থাৎ 5 নম্বরকে কেন্দ্র করে সমস্ত হচ্ছে যে সেকশন গুলো আবর্তন করছে এই যে স্পেসিফিক রিলিফে। তাহলে আমরা 1 নম্বর যে প্রতিকার দেওয়া হচ্ছে 1 নম্বরে ঢুকবো। 1 নম্বর প্রতিকার দিতে যায় বলছে যে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, তাহলে রিকভারি অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি। তাহলে রিকভারি অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি সম্পর্কে 8-এ বলা আছে। এখন 8 ধারা বলা হচ্ছে যে স্থাবর সম্পত্তিটার মামলা, অর্থাৎ আপনি একটা সম্পত্তির সত্য সাব্যস্ত সহ আপনি দখল পুনরুদ্ধার করবেন, সত্য সাব্যস্ত সহ সম্পত্তিটা পুনরুদ্ধার করবেন। এখন ওটা আপনি বেদখলও হতে পারেন, অথবা ওই জমিতে আপনি যান নাই, কিন্তু ওই জমির কি আছে, আপনার সত্য আছে, টাইটেল আছে। টাইটেল মানে কি, দলিল আছে, যত প্রকার লিগাল কাগজপত্র আছে সবই আপনার নামে আছে। তাহলে ওই সম্পত্তিটা আপনি যদি দেখেন যে সম্পত্তিটা অন্য কেউ ভোগ দখল করতেছে, অথবা অন্য কেউ মালিকানা দাবি করতেছে, দখলও করে নাই, তখন যাই আপনি কি করবেন, এই 8 নাম্বার যে সেকশন এ অনুযায়ী স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলা করতে পারবেন। এই 8 নাম্বার সেকশন নিজে একা কখনো মামলা হয় না, 8-এর সঙ্গে 42 ধারা মিলাইতে হয়। তাহলে 8 নাম্বার সেকশন দ্বারা রিকভারি হয়,
আর রিকভারি তখনই হবে যখন সত্যটা ঘোষণা করবে। তাহলে সত্য ঘোষণা হবে কোথায়? 42 নম্বরে। তাহলে 42 নম্বরে সত্য ঘোষণা হলো, 8 নম্বরে রিকভারি হলো, তার মানে পুরো একটা প্যাকেজ হইলো মামলার। তাহলে 8 নম্বরে, শুধুমাত্র 8 নম্বরে মামলা করা যায় না, 8-এর সঙ্গে 42 মিলাইতে হবে। তাহলে 8 নম্বরে আমরা শুধুমাত্র স্থাবর সম্পত্তি, যেটা আমরা মালিক, সত্ত্ব আছে, টাইটেল আছে, সেই সম্পত্তিটা যদি আমাদের বেদখল হয়ে যায়, সেটা আমরা কি করব? পুনরুদ্ধারের মামলা করতে পারবো। বেদখল হোক বা অন্য প্রকারে আপনি মালিকানা পাচ্ছেন না, অন্য কেউ দাবি করতেছে অথবা 2-3 জন দাবি করতেছে, কিন্তু মেইন কাগজটা হচ্ছে আপনার। সো আপনি সেখানে এই 8 নাম্বার সেকশন অনুযায়ী মামলা করতে পারবেন। তাহলে 8 নাম্বারের ছোট্ট করে মানে এখানে দেয়া আছে, কিন্তু এর কথাবার্তা কিন্তু অনেক ব্যাপক। যদি আমরা এমসিকিউ চিন্তা করি, 8 নাম্বার সেকশন অনুযায়ী সরকারের বিরুদ্ধে মামলা করা যায়। এক, তাহলে 8 নাম্বার সেকশন স্থায়ী প্রতিকার দেয়, একদম স্থায়ী প্রতিকার দেয়। যদি কেউ দেখা গেল যে আপনার বিল্ডিং করছে আপনার জায়গায়, আপনি চাচ্ছেন না ওই বিল্ডিংটা হচ্ছে রাখতে, তাহলে বিল্ডিং ভাঙতে পারবেন 8 নাম্বার সেকশন অনুযায়ী, স্থায়ী প্রতিকার। আবার 8 নাম্বার যদি তামাদি আইন, তাহলে কত বছরের মধ্যে 8 নাম্বার সেকশন অনুযায়ী মামলা করব? 12 বছরের মধ্যে মামলা করব, অ্যাকর্ডিং টু সেকশন নাম্বার আর্টিকেল নাম্বার। তামাদি আইনের আর্টিকেল নাম্বার হচ্ছে 142। আর হচ্ছে এর কোর্ট ফিসটা কত? কোর্ট ফিস হচ্ছে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি, অর্থাৎ যেহেতু স্থাবর সম্পত্তি, তাহলে সর্বোচ্চ 2% হারে, অর্থাৎ মূল্যের 2% হারে 40,000 টাকা, এর সঙ্গে ভ্যাট বা আনুষঙ্গিক যা কিছু থাকবে সরকারের রিবেট সেগুলো। তাহলে 8 নম্বর সেকশন আমরা কি পাইলাম? শুধুমাত্র স্থাবর সম্পত্তি রিকভারির মামলা করা যায় 8 নম্বর সেকশন অনুযায়ী। তামাদি আইনের 42 আর্টিকেল অনুযায়ী 12 বছরের মধ্যে মামলা করতে হবে। 8 নম্বরের মামলা কে কে করতে পারবে? 8 নম্বরের মামলা করতে পারবে দখলের অধিকারী ব্যক্তি অথবা তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি, এখানে মামলাটা করতে পারবে। 8 নাম্বার সরকারের বিরুদ্ধে মামলা করা যায়, এর কোর্ট ফিসটা হচ্ছে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। এর বাইরে 8 নাম্বার থেকে আর কোনো কিছু নাই। এখন আমরা যাব 9 নাম্বার। এখানে পড়লাম স্থাবর সম্পত্তি, 9 নাম্বারটাও স্থাবর সম্পত্তি, কিন্তু 9 নাম্বারের ব্যাপার কি? 8 নাম্বারে আমরা বারবার বলছি যে ওনারশিপ, সত্ত্ব, টাইটেল এগুলোর কথা বলছি। 9 নাম্বারে আবার এই সত্ত্ব, ওনারশিপ, টাইটেল এগুলোর দরকার নাই। 9 নাম্বারে জাস্ট আপনি দখল আছেন না, মানে দখলটা ছিলেন কিনা, অর্থাৎ আপনি সেখানে বসবাস করতে পারেন, সেখানে দোকান ঘর করতে পারেন, বা সেখানে যা কিছু থাকুক আপনার দখলে ছিল। কতদিন দখলে ছিল? এটা হচ্ছে যে প্রিভিয়াস 6 মাসের মধ্যে আপনার দখলে ছিল। তাহলে এই 9 নাম্বার অনুযায়ী যেটা আমরা পাচ্ছি যে 9 নাম্বার শুধুমাত্র সাময়িক প্রতিকার প্রদান করে। 8 নাম্বার যেমন স্থায়ী প্রতিকার প্রদান করতেছিল, 9 নাম্বার সাময়িক প্রতিকার প্রদান করে। তাহলে এমসিকিউ যদি প্রশ্ন আছে 9 নাম্বারের মাধ্যমে কি ধরনের প্রতিকার পাওয়া যায়, এখানে সাময়িক প্রতিকার পাওয়া যায়। 9 নাম্বার সেকশন অনুযায়ী সম্পত্তির সত্ত্ব পাওয়া যায় কি? সম্পত্তির সত্ত্ব পাওয়া যায় না। 9 নাম্বার অনুযায়ী আপনি যদি সরকারের বিরুদ্ধে মামলা করতে চান, পারবেন না। সরকারের বিরুদ্ধে 9 নাম্বার সেকশন অনুযায়ী কোনো প্রকার মামলা করা যায় না। আবার 9 নাম্বার সেকশনে আরো কিছু আছে। যদি আপনি কোন একটা দখলে আছেন, কিন্তু অন্য একজন ব্যক্তি সেখানে স্থাপনা তৈরি করে গিয়েছে, আপনি চাইলে ওই স্থাপনা ভাঙতে পারবেন না, কারণ আপনার অস্থায়ী প্রতিকার। এটা আপনাকে কখনোই জমির মালিকানা দেয় না, একটা সাময়িক বন্দোবস্ত হিসাবে 9 নাম্বারে দিতে পারে যে ঠিক আছে আপনি দখলে ছিলেন, আপনি দখলে থাকেন, কিন্তু পূর্ণাঙ্গ যখন একটা 8 ধারা আর 42 ধারায় মামলা হবে, সেখানে যে মালিক পাবে তাকে আবার বুঝাই দিতে হবে। সো এটা সাময়িক একটা প্রতিকার 9 নাম্বার। তাহলে 9 নাম্বারের মোকদ্দমা আসলে কত দিনের মধ্যে করতে হবে? 9 নাম্বার মোকদ্দমা করতে হবে হচ্ছে আমাদের 6 মাসের মধ্যে। তাহলে এটা কোথায় আছে? 3 নাম্বার অনুচ্ছেদে আছে, আর্টিকেল 3 তামাদি আইনের। এখন 9 নাম্বারের কোর্ট ফিসটা কত? 9 নাম্বারের কোর্ট ফিসটা হচ্ছে যে এই যে অ্যাড ভ্যালোরাম যে কোর্ট ফি হয় সেটার অর্ধেক, যদিও সেটা অর্ধেক বলতে অনেকগুলো ব্যাপার আছে,
7 থেকে 8,000 টাকার মধ্যে একটা ফিগার আছে, 8,000 কত যেন 75 না এরকম, যাই হোক। তাহলে অ্যাড ভ্যালুম কোর্ট ফির অর্ধেকই দিয়েন, যেহেতু এটাই বহুল প্রচলিত। তাহলে অ্যাড ভ্যালুম কোর্ট ফির অর্ধেক দিতে হয়। 3 নাম্বার সেকশনে মামলা করা লাগতেছে, সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না, এটা একটা সাময়িক একটা প্রতিকার। আর 8 আর 9 ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, সেই জায়গাগুলো দেখেন। এখানে বলা হচ্ছে যে এই 9 নাম্বারে আপনি 9 নাম্বারে প্রতিকার দেওয়া হয় কিন্তু ডিক্রির মাধ্যমে। তাহলে আমরা জানি যে যত প্রকার ডিক্রি আছে সমস্ত ডিক্রির বিরুদ্ধে কি করা যায়, আপিল করা যায়, কিন্তু 9 নাম্বারে কিন্তু আপিল করা যায় না, আবার রিভিউ করা যায় না, শুধুমাত্র রিভিশন করা যায়। কিন্তু 8 নাম্বারে এটাও ডিক্রি, কিন্তু এই ডিক্রির বিরুদ্ধে আবার কি করতে পারবেন আপনি, আপিল করা যাবে, রিভিউ করা যাবে। তাহলে 8 নাম্বারের আপনার যদি যে ব্যক্তিটা হারবে, মামলায় ঠকবে, তার প্রতিকার কি, তার প্রতিকার হচ্ছে 8 নাম্বার যদি হয় তাহলে আপিল এবং রিভিউ। আর যদি 9 নাম্বার সেকশন অনুযায়ী প্রতিকার আমরা খুঁজতে যাই তাহলে অনলি রিভিশন পাবো। তাহলে 9 নাম্বার সেকশন অনুযায়ী আপিল করা যায় না, 9 নাম্বার সেকশন অনুযায়ী রিভিউ করা যায় না, অনলি রিভিশন করা যাচ্ছে। তাহলে 8 এবং 9 নাম্বার যদি আমরা এখান থেকে কিন্তু রিটেন প্রশ্ন হতে পারে, যেমন 8 এবং 9 নাম্বার সেকশনের মধ্যে পার্থক্য আসতে পারে, পার্থক্যগুলো কি। তারপরে 8 নাম্বারের সঙ্গে 42 ধারা যে মামলা করতে হয়, একে একটা প্রবলেম ক্রিয়েট করে দিবে, যে দিল যে সে দখল থেকে বেদখল হলো, তার সত্ত্ব আছে। তাহলে আপনার সেই মনে করেন একজন ব্যক্তি এসে বললো যে আমি এই সম্পত্তি থেকে বেদখল হয়েছি কিন্তু আমার সত্ত্ব রয়েছে। এখন আপনি তাকে কিভাবে পরামর্শ দিবেন, আইনের উল্লেখপূর্বক বা সংশ্লিষ্ট ধারার উল্লেখপূর্বক বিষয়টি ক্লিয়ার করুন বা প্রতিকারের জন্য সাজেস্ট করুন। তখন আপনি এই 8 নাম্বার সেকশন নিয়ে আসতে হবে, 42 নাম্বার সেকশন নিয়ে আসতে হবে। তারপরে এর যে প্রসেসটা, যে প্রবলেমটা ক্রিয়েট করে দিবে সেই প্রবলেমটা ধীরে ধীরে আপনি সলভ করবেন বা পরামর্শ দিবেন, যে যেহেতু সে বেদখল হয়েছে তাহলে আর তার সত্ত্ব আছে, তাহলে 8 নাম্বার সেকশনে অনুযায়ী তার হচ্ছে রিকভারির জন্য মামলা করার পরামর্শ দেব, এবং এর সাথে সাথে 42 ধারার জন্য সত্ত্ব প্রতিষ্ঠার জন্য হচ্ছে যে ঘোষণার জন্য মামলা করবে। তাহলে 8 ও 42 ধারা অনুযায়ী তার সত্ত্ব সাব্যস্ত দখল পুনরুদ্ধারের মামলা করার জন্য পরামর্শ দিব। প্রবলেমে যেভাবে থাকবে সেভাবেই প্রশ্নটা ডিফাইন করতে হবে। তাহলে 8 আর 9 আমাদের আর বলার কিছু নাই। এখন আমরা চলে যাব 10 নাম্বার সেকশন। আচ্ছা, 10 নাম্বারে বলা হচ্ছে যে সুনির্দিষ্ট, এখন এতক্ষণ আমরা পাইলাম হচ্ছে যে অস্থাবর সম্পত্তি, এখন 10 নাম্বারে বলা হচ্ছে স্থাবর সম্পত্তি, এখন 10 নাম্বারে বলা হচ্ছে যে অস্থাবর সম্পত্তি অর্থাৎ মুভেবল প্রপার্টি। এখন মুভেবল প্রপার্টির মামলাটা কোথায় বলা হয়, এটা 10 নাম্বারে বলা হচ্ছে যে মুভেবল প্রপার্টির মামলা 10 নাম্বারে করা যায়, অর্থাৎ জমি জমা ছাড়া। আপনার হতে পারে যে অর্থ সম্পত্তি থাকতে পারে, অথবা আপনার হচ্ছে দোকানের বিভিন্ন মালামাল থাকতে পারে, অথবা জমির সম্পদ ফসল থাকতে পারে, অথবা দেখা গেল যে তেলের একটা ডিলিং করলেন। মুভেবল প্রপার্টি যা কিছু না হোক না কেন, সবগুলোর মামলা কোথায় হবে, এই যে 10 নাম্বারে হবে। এখন 10 নাম্বারে কে মামলা করতে পারবে, যে ব্যক্তি মালিক সে তো পারবেই, এবং দখল পাইবার অধিকারী যিনি যদি জিম্মাদার হিসাবেও দখলে থাকে তিনিও এই মামলাটা করতে পারবেন। মামলাটা কিভাবে করা যাবে, 49 নাম্বার সেকশন অনুযায়ী 3 বছরের মামলা করা যাবে। এর কোর্ট ফিসও কিন্তু অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি, কিন্তু এই কোর্ট ফিস নির্ণয় করার ক্ষেত্রে আবার মানে স্থাবর সম্পত্তির মতো 2% না, এটা হচ্ছে 2.5% হারে, 2.5% হারে 50,000 টাকা সর্বোচ্চ কোর্ট ফিস দিতে হবে, এর সঙ্গে ভ্যাট। তাহলে এই 10 নাম্বার আমরা কি পাইলাম, 10 নাম্বারে আমরা পাইলাম অস্থাবর সম্পত্তি। 10 নাম্বারে কোন সেকশনের মানে কত অনুচ্ছেদ অনুযায়ী মামলা করতে হয়, 49 অনুচ্ছেদ অনুযায়ী মামলা করতে হয়, কত বছর, 3 বছরের মধ্যে মামলা করতে হয়। 10 নাম্বারের অস্থাবর সম্পত্তি এই মামলাটা কে করতে পারে, ওই সম্পত্তির ওনার করতে পারে, যে হচ্ছে যে মালিকানা দাবি করতেছে সে যদি জিম্মাদারও রাখে, সেই জিম্মাদারও হচ্ছে যে ওনার দাবি করতে পারবে। যাই হোক, 10 নাম্বার থেকে তেমন প্রশ্ন আসে না, তবে অস্থাবর সম্পত্তির মোকদ্দমা 10 নাম্বার থেকে করে, এটা আপনারা জানবেন। প্রবলেম দিলেও প্রবলেম অত
জটিল কোনো প্রবলেম না, ওই যে 2-3টা হচ্ছে জিয়ে আছে আর কি, এখানে উদাহরণ আছে, যেভাবে আসুক পারবেন ইনশাল্লাহ। 10 নম্বর অস্থাবর সম্পত্তিটা খালি কিওয়ার্ড মনে রাখবেন, অস্থাবর সম্পত্তি। আর 11 নম্বর একটু ব্যতিক্রম কি, এটা হচ্ছে যে মালিক লাগবে না, যে দখল লাভের অধিকারী, অর্থাৎ 11 নাম্বার আর 9 নাম্বারটা মিলাবেন। 9 নাম্বার যেমন শুধুমাত্র যে ব্যক্তি দখলে আছেন তিনিই যেন দখলে থাকবেন, মালিক হিসাবে না। 11 নাম্বারটাও সেম, অস্থাবর সম্পত্তিটা যে পাইবার অধিকারী। মনে করেন একটা হিন্দু সমাজের মধ্যেই বলি, হিন্দু সমাজের একটা মূর্তি যেটাতে তারা পূজা অর্চনা করে, এটা যে ব্যক্তির তত্ত্বাবধানে ছিল সে ব্যক্তিটা মারা গেছে। এখন সে ব্যক্তিটা মারা যাওয়ার পর মনে করেন ওই উপাসনালয়টার মালিক যে আছেন উনি এই দ্রব্য মূর্তিটা আসলে দেখভাল করে না, অন্য একটা পরিবার দেখভাল করে। তাহলে ওই ব্যক্তির যে ব্যক্তিটা দেখভাল করতেছিল সে ব্যক্তির মৃত্যুর পর ওই সম্পত্তিটা, ওই দ্রব্য মূর্তিটা যদি যে পরিবারের মালিকানায় ওই ইয়েটা আছে সে যদি ওটা গ্রহণ করে, তখন যে পরিবারটা আসলে প্রকৃত পরিবার, যে পরিবারটা ওই দ্রব্য মূর্তিটার কি করে সবকিছু ম্যানেজমেন্ট করে, তারা ওটার অধিকার লাভের জন্য মামলা করতে পারবে। অর্থাৎ যে ব্যক্তি প্রকৃত হকদার সেটা কিন্তু মালিক হিসাবে না, সেই পাবে। অর্থাৎ যে পরিবারের কাছে আগে দখলে ছিল সেই পরিবার আবার দখল দাবি করতে পারবে, অন্য কেউ এখানে নিলে তখন তার বিরুদ্ধে মামলা করতে পারবে। এটার আবার 4টা ক্ষেত্র আছে। এই 4টা ক্ষেত্রের মধ্যে অলরেডি 2025 সালে এই মানে 11 ধারায় কয়টা হচ্ছে ফিল্ড আছে, কয়টা ক্ষেত্র আছে, এটা কিন্তু প্রশ্ন আসছিল। সো এবারে প্রশ্ন আসার সম্ভাবনা কম। প্রশ্ন আসবে যেভাবে প্রশ্ন আসবে হচ্ছে যে ইয়ে হিসাবে, দেখা গেল যে শূন্যস্থান বা হচ্ছে যে এই যে 4টা প্রকার আছে, যেমন হচ্ছে যে when the things claim held the defendant as the agent, trustee, the claimant। তাহলে আপনার যখন ওই সম্পত্তিটা জিম্মাদার বা এজেন্ট হিসাবে প্রতিবাদীর নিকট থাকে, অর্থাৎ আপনার একটা সম্পত্তি আপনি জিম্মা রাখছেন, ওই সম্পত্তিটা আপনি পাওয়ার যোগ্য না, আপনাকে আর দিচ্ছে না, তাহলে ওই সম্পত্তিটা জিম্মেদারি হয়ে প্রতিবাদীর নিকট আছে, তাহলে আপনি ওই সম্পত্তিটা কি করতে পারবেন, নেয়ার জন্য, অর্জন করার জন্য আপনি মামলা করতে পারবেন। তাহলে 1 নাম্বার, এখানে 11 নাম্বারের 1 নাম্বার পয়েন্ট কি, জিম্মাদার হিসাবে যদি ওই সম্পত্তিটা প্রতিবাদীর নিকট থাকে তাহলে এটা কি করা যায়, আশু দখল নেওয়া যায়। 2 নাম্বার বলা হচ্ছে যে এই যে দাবিকৃত যে বস্তুটা, এটা কিন্তু মুভেবল প্রপার্টির কথা বলা হচ্ছে, অস্থাবর সম্পত্তি। তাহলে দাবিকৃত যে অস্থাবর সম্পত্তিটা, এই অস্থাবর সম্পত্তি এই দাবিটা পূরণ না করলে যে ক্ষতি হবে, এই ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হবে না। অর্থাৎ এই মানে আমি যে সম্পত্তিটা দাবি করতেছি ওটা যদি ফেরত না দেয়, ওর পরিবর্তে যদি টাকা পয়সা দেয়, তাহলে পর্যাপ্ত প্রতিকার হবে না। কিভাবে হবে না, আপনি ধরেন একটা চুক্তি করছেন, যে সেল করছেন, যে একটা দুষ্প্রাপ্য একটা হচ্ছে যে কি বলা হয় আর্ট চিত্র বা দুষ্প্রাপ্য একটা ভাস্কর্য। এখন দুষ্প্রাপ্য যেহেতু ভাস্কর্য, ওটা তো আর্থিক যে মূল্য ওটার মাধ্যমে ওটা যে জাজ করা অসম্ভব, কারণ ওটার যে মূল্যটাই ধরবেন সেটাই আপনাকে অপর্যাপ্ত মনে হবে। সো অর্থের মাধ্যমে এখানে প্রতিকার লাভ করা যাচ্ছে না, তার মানে ওই বস্তুটাই ওকে দিতে হবে। তাহলে এক্ষেত্রেও কিন্তু এই যে তাৎক্ষণিক যে দখল লাভের অধিকারী সে বস্তুটা পাবে। তারপরে দেখা গেল যে এই যে দাবিকৃত বস্তু, এখানে কিন্তু আপনার 12 ধারার মতো, 12 ধারার মানে কি, 2টা ব্যক্তি চুক্তি করছে আর এখানে কিন্তু দাবি করতেছে। এই 2টা জিনিস মনে রাখেন, 12 ধারা শুধুমাত্র চুক্তির জন্য। তাহলে ওখানে দেখবেন যে প্রথম ওয়ার্ডটাই পাবেন, সেই সম্মতিভুক্ত সম্পত্তিটি বা সম্মতিভুক্ত কাজটি, সম্মতিভুক্ত বস্তুটি, এরকম পাবেন 12 ধারায়। আর এখানে বলা হচ্ছে যে দাবিকৃত সম্পত্তিটি। তাহলে 3 নাম্বার যেটা আছে ক্লজ, সেখানে বলা হচ্ছে যে দাবিকৃত বস্তুর ক্ষতির ফলে যে ক্ষতি হয় সেটি নির্ণয় করা কষ্টসাধ্য। অর্থাৎ যে বস্তুটা দাবি করতেছে সেটা যদি সে না পায়, তাহলে যে পরিমাণ ক্ষতি হবে সেটা নির্ণয় করা অনেক কষ্টসাধ্য, মানে নির্ণয় করা যাবে না। তার মানে কি, ওটা তাকে দখলে দিতে হবে তাহলে। আচ্ছা, এখন
4 নম্বরে বলা হচ্ছে যে দাবিকৃত বস্তুটি অন্যায়ভাবে হস্তান্তর করা হয়েছে। এখন একটা সম্পত্তি, অস্থাবর সম্পত্তির হকদার হচ্ছেন আপনি, পাওয়ার হকদার, কিন্তু আপনাকে না দিয়ে মিস্টার করিম বা আরেক ব্যক্তিকে দিয়ে দিছে, তাহলে আপনি ওই সম্পত্তি পাওয়ার জন্য এই 11 ধারায় মামলা করতে পারবেন। তাহলে 11 ধারার ক্ষেত্র হচ্ছে 4টা, সেটা হচ্ছে যে অলমোস্ট এই যে 12 ধারার সেম কপি। তাহলে 12 ধারার 11 ধারা কি বলতেছে, ওই সম্পত্তির জিম্মাদার হিসাবে বা এজেন্ট হিসাবে প্রতিপালকের নিকট থাকতে হবে, ওই সম্পত্তির যে ক্ষতিপূরণ নির্ণয় করা যাবে না, ওই সম্পত্তির যে ক্ষতি হবে, ওই সম্পত্তি দাবিকৃত সম্পত্তি যদি না দেয়, যেটা ক্ষতি হবে সেটা হচ্ছে যে ওর পরিমাণ নির্ণয় করা খুবই কষ্টসাধ্য, আর দাবিকৃত সম্পত্তি অন্যায়ভাবে তার থেকে অন্যকে দেওয়া হয়েছে। তাহলে অন্যায়ভাবে যদি হস্তান্তর করা হয় তাহলে এটা কি করতে পারবে, 11 ধারায় মামলা করা যাবে। 11 ধারায় ওই যে অলমোস্ট সেম, আপনি 3 বছরের মধ্যে মামলা করতে হবে, আপনি 48 ক এই অনুযায়ী মামলাটা করতে হয়। যাই হোক, এগুলো লেস ইম্পর্টেন্ট। 10 আর 11 যারা শর্টকাট প্রিপারেশন নেবেন তাদের জন্য দরকার নাই, কিন্তু 8, 9 কোনোভাবে বাদ দিতে পারবেন না, 6 বাদ দিতে পারবেন না, 7 বাদ দিতে পারবেন না, আর 5 তো একদম মানে কঠিন ভাবে পড়তে হবে। তাহলে 5, 6, 7, 8, 9 এই কয়টা সেকশন বাদ দিবেন না, 10, 11 বাদ দিলে বাদ দিবেন। আমার মনে হয় এক লাইনে মনে রাখলেই হবে। এটা হচ্ছে অস্থাবর সম্পত্তি, আর 8, 9 হচ্ছে স্থাবর সম্পত্তি। এখন আমরা যেটা মেইন জায়গায় আসছি, এটা হচ্ছে যে 12 নম্বর সেকশন। তাহলে 12 নম্বর সেকশনে বলা হচ্ছে যে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকারের চুক্তিজনিত যত প্রকার চুক্তি বলবৎ করার যত মামলা আছে এই 12 ধারার মাধ্যমে হয়। তাহলে 12 ধারায় কি বলা হয়, চুক্তি বলবৎ করার মামলা করা যায়। চুক্তি কেউ লঙ্ঘন করতেছে, চুক্তি মানতেছে না, আপনি মামলা করবেন কয় ধারায়, 12 ধারায় মামলা করতে হবে। তাহলে 12 ধারার মামলা করার জন্য আপনার ফিল্ড কয়টা, ক্ষেত্র হচ্ছে 4টা কি, একটা যদি যে সম্মতিভুক্ত যে কাজটা যে আপনি সম্পাদন করছেন, একটা চুক্তি করতে কিন্তু 2টা পক্ষ লাগে। তাহলে 2টা পক্ষ লাগে, ন্যূনতম 2টা, চুক্তির আরো ওই পক্ষের সঙ্গে আরো পক্ষ হতে পারে, 3টা পক্ষ থাকবে, 5টা পক্ষ থাকতে পারে, কিন্তু চুক্তির অবশ্যই একজনে কিন্তু চুক্তি হয় না, এক বা একাধিক পক্ষ লাগবে। সো যখন ওই সম্মতিভুক্ত কার্যটি যদি অংশত, ফুললি অর পার্টলি, অংশত বা পুরোপুরি এজেন্ট সম্পত্তি হয়, অর্থাৎ একটা সম্পত্তি বা একটা চুক্তি করলেন, ওই চুক্তিটার দায়ভার একটা এজেন্টে দিয়ে দিলেন, তখন ওই এজেন্ট থেকে এই চুক্তিটা বলবৎ করার জন্য কি করা যাবে, মামলা করা যাবে। তারপরে সম্মতিভুক্ত কার্যটি যদি সাধিত না হয়, তাহলে যে ক্ষতি হবে সেই ক্ষতির মানদণ্ড নির্ণয় করা যাবে না। অর্থাৎ ক্ষতি আপনি যেভাবেই করেন, ক্ষতিটার আপনি কোনো মূল্যমানই পাবেন না, মানে অসীম ক্ষতি হবে এখানে। সো এই চুক্তিটাই বলবৎ করতে হবে। তাহলে 4 নাম্বার বলা হচ্ছে যে সম্মতিভুক্ত কার্যটি সম্পাদন না করিয়া আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায় না। এখন এখানে একটা অপশন দিয়ে দিছে 12 নম্বরে, যে চুক্তি আপনি কোনোভাবেই যদি না করতে পারেন, তাহলে চুক্তিটা সম্পাদন না করার জন্য যেন আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হয়। এখন যদি আর্থিক ক্ষতিপূরণ দেখতেছেন ওটাও পর্যাপ্ত না, তাহলে চুক্তিটা বলবৎ করার জন্য মামলা করতে হবে আপনাকে। তাহলে আর্থিক ক্ষতিপূরণ যদি পর্যাপ্ত হয় তাহলে কিন্তু মামলা ওখানে শেষ। আর আপনার ধরেন আপনি কোনো জায়গায় চুক্তিতে যদি লেখা থাকে এরকম যে চুক্তি যদি ভায়োলেশন হয়, তাহলে সেখানে যে প্রকৃত মূল্যবান হবে সেটা সর্বোচ্চ মূল্যবান দাঁড়াবে হচ্ছে 50,000 টাকা। তাহলে আপনি 50,000 টাকা দিবেন, কাহিনী শেষ। কিন্তু এমন একটা জিনিস যেটা আর্থিকভাবে ক্ষতিপূরণ দ্বারা হচ্ছে যে মানদণ্ড, ক্ষতিপূরণের মানদণ্ড নির্ণয় করা যাচ্ছে না, ক্ষতিপূরণের পরিমাণ নির্ণয় করা যাচ্ছে না, ক্ষতিপূরণই পাবে না, তখন যাই কিন্তু চুক্তি বলবৎ করার জন্য মামলাটা আপনাকে ফেস করতেই হবে। তাহলে 4 নাম্বার ওটাই বলা হচ্ছে যে সম্মতিভুক্ত কার্যটি যদি না করা হয় তাহলে কোনো ক্ষতিপূরণই পাওয়া যাবে না। এই 4টা যে ফিল্ড আছে, এই 4টা ফিল্ডটা টানা মুখস্থ করবেন। এখানে আরো কিছু বলা হয়েছে যে 1 বছরের মধ্যে মামলা করতে হয়, অনুচ্ছেদ হচ্ছে 113, অর্থাৎ চুক্তি বলবতের মামলা। আর যদি এমসিকিউ আসে, এমসিকিউ ইংলিশ লাইনটা উঠাই দিতে পারে,
শুধুমাত্র ওই যে কন্ট্রাক্ট হুইচ মে বি স্পেসিফিক্যালি এনফোর্স, এটা কোথায় বলা আছে? এটা 12 নম্বরে বলা আছে। 12 নম্বরের ক্ষেত্র কয়টা? 12 নম্বরের হচ্ছে ক্ষেত্র হচ্ছে 4টা। এই 4টা বলতে যায়, ধরেন একটা লাইন উঠাই দিল, when the act agreed to be done in the performance wholly or partly by trust, এটা কোথায় বলা আছে? দেয়া থাকলো যে 12 এতে বলা আছে, 12 বিতে বলা আছে, 12 সিতে বলা আছে, 12 ডিতে বলা আছে। এখন যদি 4টা সম্পর্কে আপনার ধারণা না হয় তাহলে 1 মার্ক, কিন্তু এখানে মার্ক ভুল বা দাগ দিলে আবার 25 মার্ক, 0.25 মার্ক কিন্তু কাটা যাবে। সো এই 4টা ইংলিশেও একটু পড়ে নিয়েন, অর্থাৎ 12 এ, 12 বি, 12 সি, 12 ডি ইংলিশে পড়ে নিতে হবে, তাহলে এখান থেকে প্রশ্ন ইয়া করা খুবই সহজ হবে। তারপরে এখানে আর এই 12 নম্বরের মাধ্যমে কিন্তু ক্ষতিপূরণও পাওয়া যাবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনে ক্ষতিপূরণ কিন্তু কি করা হয় না, ক্ষতিপূরণ কিন্তু আসলে কোনো প্রতিকার না, কিন্তু আদালত ন্যায়পর সিদ্ধান্ত, ন্যায়পর নীতি অনুযায়ী দেখা গেল যে ওই চুক্তি ভঙ্গের জন্য, শুধুমাত্র এখানে চুক্তির কাজে, চুক্তি ভঙ্গের জন্য যদি পর্যাপ্ত ক্ষতি বা আর্থিক মূল্যে দেওয়া সম্ভব হয় তাহলে ক্ষতিপূরণ দিতে বলতে পারেন। তাহলে শুধুমাত্র স্থাবর সম্পত্তি যদি আমি বিবেচনা করি, স্থাবর সম্পত্তির কিন্তু আর্থিক মূল্য মানে ওর ক্ষতিটা আপনি ইয়ে করতে পারবেন না। যদি অস্থাবর কোনো কিছু হয়, অস্থাবরের জন্য আপনি আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত যদি মনে করে তাহলে এটা আপনি সম্পন্ন করতে পারবেন। তাহলে 12 নম্বরে আমরা কি পাইলাম? সুনির্দিষ্ট চুক্তি যে বলবৎ করার মামলা 12 নম্বরে করতে হয়। 12 নম্বরে তামাদির সেকশন কত? 113। কত বছরের মধ্যে মামলা করতে হয়? 1 বছরের মামলা করতে হয়। এর কোর্ট ফি ও অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। তারপরে 12 নম্বরের ক্ষেত্র কয়টা? 12 নম্বরের ক্ষেত্র হচ্ছে 4টা। 12 নম্বর আদালত কি মানে ন্যায়পর নীতি অনুযায়ী এটা ইচ্ছাধীন ক্ষমতা নিয়োগ করতে পারে, স্বেচ্ছাধীন না হচ্ছে যে বাধ্যতামূলক, এটা কিন্তু ইচ্ছাধীন ক্ষমতা। আরেকটা পয়েন্ট আমাদের বাদ গেছে, 8 নাম্বার সেকশন আর 9 নাম্বার সেকশন কিন্তু বাধ্যতামূলক ক্ষমতা, মানে আদালত ইচ্ছাধীন না। আপনি যদি কেউ কাগজপত্র শো করতে পারে তাহলে তাকে আপনাকে দখল দিতেই হবে। কেউ যদি 6 মাসের মধ্যে দখলে থাকে আদালত বাধ্য তাকে দখল দিতে, আদালত সেখানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবে না। বাকি অন্য সেকশনগুলোতে কিন্তু স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে, যেমন 12 নম্বর চুক্তি এনফোর্সেবল, এটার মামলায় কিন্তু আদালত স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারবে। তাহলে এখান থেকে আপনার ইয়েটাও একটু দেখে নেবেন যে এখান থেকে কিন্তু প্রবলেমেটিক আকারে ইয়ে আসে, ওদের রিটেন প্রশ্ন আসে। যেমন হচ্ছে যে আপনার 8 ও 9 নাম্বার সেকশনের পার্থক্য তো আমরা আগে দেখছি। 9 নাম্বার সেকশন থেকে একটু প্রশ্ন আসে, যেগুলোকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার মামলা রুজু করা যায়, ওই ধারার মোকদ্দমা দায়ের করার জন্য সুবিধা সমূহ কি কি, কার বিরুদ্ধে এই মোকদ্দমা করা যায় না। তাহলে 9 নাম্বার মামলার আসলে সুবিধা যদি আমরা চিন্তা করি, যেটা আমরা সুবিধা হচ্ছে যে সহজেই রিলিফ পাওয়া যায়, এর কোর্ট ফিসটা হচ্ছে কম, এটার হচ্ছে যে দখলে আছে সে দখলে যাওয়া যায়, এখানে মালিকানা প্রমাণের কোনো প্রশ্ন নাই, সহজেই এটা এই মামলাটা রুজু করা যায় এবং তাড়াতাড়ি রিলিফ পাওয়া যায়। তাহলে 12 নাম্বার আমরা পড়ছি, 12 নাম্বার শেষ। এখন আমরা পড়বো হচ্ছে 13 নাম্বার। 13 নাম্বারে আমরা পড়তে যাই, বলতেছে যে একটা চুক্তি কিন্তু যেভাবে আছে সেভাবেই চুক্তিটা সম্পাদন করতে হয়। যেমন চুক্তি আইনের 56 ধারায় বলা আছে যে চুক্তি যেভাবে শর্তাধীন করা হয়েছে, চুক্তিগুলো বলবৎ করার সময় যদি সে অবস্থায় না থাকে চুক্তি বলবৎ হবে না, অর্থাৎ চুক্তিটা তখন ভঙ্গ করা যাবে। কিন্তু 13 নম্বর সেকশনে বলা হচ্ছে যে চুক্তি যদি কিছু অংশ বিলুপ্ত হয়ে যায় সেই চুক্তিটাও কি করতে পারবে? বলবৎ করতে পারবে। তাহলে চুক্তির যদি আংশিক অংশ বলবৎ মানে ইয়া করা যায়, চুক্তির যদি আংশিক অংশ হচ্ছে বিলুপ হয়ে যায়, কোনো কারণে বিলুপ হইলো, ধরেন আপনি একটা মানে আপনার বাড়ি বিক্রি করছেন আরেকজনের কাছে, বাড়ি বিক্রি করছেন, এই করার মানে চুক্তিপত্র সবকিছু করছেন, শুধুমাত্র টাকা দেয়াটা বাকি। এখন চুক্তিপত্র সব আছে, তারপরে হচ্ছে যে চুক্তি অনুযায়ী সাক্ষী আছে, সবকিছুই করছেন, চুক্তি যদি রেজিস্ট্রেশন করা লাগে সেটাও করছেন, কিন্তু টাকা দেওয়ার আগেই কি হয়েছে, ওই বাড়িটি ঝড়ে একদম ভেঙে তছনছ হয়ে গেছে। যদিও বাড়িটা ভেঙে তছনছ হয়ে গেছে, বাড়ির সম্পত্তিটা তো আছে, সো
বাড়ি বিলীন হয়ে গেছে, অর্থাৎ আংশিক বা কিছু অংশ বিলুপ্ত হয়ে গেছে, তবুও কিন্তু এই চুক্তিটা, বাড়ি ধ্বংস হয়ে গেলেও বাড়ির টাকা এখন এই চুক্তির শর্ত অনুযায়ী ওই ব্যক্তিকে দিতে হবে। সো এখানে চুক্তি করব না, চুক্তি করতে পারবো না, চুক্তি ভায়োলেশন করব, এটার সুযোগ নাই। অর্থাৎ আংশিক বিলুপ্ত হলেও চুক্তি করা যাবে। এক্ষেত্রে বাদীও দিতে বাধ্য, বিবাদীও দিতে বাধ্য। অর্থাৎ ক্রেতা বিক্রেতা যদি আমরা মনে করি যে ক্রেতাও হচ্ছে আপনার কি কিনতে বাধ্য, বিক্রেতাও বিক্রি করতে বাধ্য, এই 13 নম্বর অনুযায়ী। 14 নম্বর বলা হচ্ছে যে চুক্তির যে অংশটা, অর্থাৎ একটা চুক্তি তো পূর্ণ অংশই সম্পাদন করবে, কিন্তু অসম্পাদিত অংশ, কিছু অংশ সম্পাদন করা যাচ্ছে না, কিন্তু যে অংশ সম্পাদন করা যাচ্ছে না সেই অংশ হচ্ছে ছোট। তাহলে অসম্পাদিত অংশ যদি ছোট হয় তাহলে 14 ধারা অনুযায়ী তবুও চুক্তিটা কি করা যাবে, বলবৎ করা যাবে। তাহলে ছোট হলেও বলবৎ করা যাচ্ছে, আংশিক বিলুপ্ত হলেও বলবৎ করা যাচ্ছে 13-র মাধ্যমে, আর 14-র মাধ্যমে যদি অংশটা ছোট হয় সেটাও কিন্তু বলবৎ করা যাচ্ছে। এখন 15 নম্বরে আমরা যদি দেখি, 15 নম্বরে বলছে যে চুক্তির যে অসম্পাদিত অংশ সেটা আবার বড়, মানে মেজরিটি জিনিসই সম্পাদন করা যাচ্ছে না, বলবৎ করা যাচ্ছে না। তখন কি হবে? তখন যেটা হবে যে আপনি যে ক্রেতা সে কিনতে বাধ্য নয়। চুক্তিটা সাধারণত ক্রয় বিক্রয়ের মধ্যেই তো সীমাবদ্ধ থাকে বেশিরভাগ। তাহলে ক্রেতা কিনতে বাধ্য নয়, কিন্তু ক্রেতা যদি যা ক্ষতি হয়েছে সবকিছু ক্ষতি মাথায় নিয়েই যদি বলে যে না আমি ওটা বলবৎ করতে চাই, ওটা কিনতে চাই, তাহলে কিন্তু বিক্রেতা দিতে বাধ্য। তাহলে 15 নাম্বার, যদি বড় অংশ যদি সম্পাদন করা না যায় তবেও কিন্তু চুক্তিটা বলবৎ করা যাচ্ছে। আমাদের 12 থেকে 30 নম্বর পর্যন্ত আলোচনাই হচ্ছে চুক্তি বলবৎ করা। তাহলে পার্সোনাল কন্ট্রাক্ট মে বি এনফোর্সেবল, মানে কোথায় এই যে চুক্তি বলবৎ করা যাচ্ছে, কোথায় চুক্তি বলবৎ করা যাচ্ছে না, এই কথাবার্তাগুলো আছে 12 থেকে 30 নম্বর পর্যন্ত। এখন আমরা 15 পর্যন্ত চলে আসি। তাহলে 13-তে আমরা কি পাইলাম? চুক্তির আংশিক বিলুপ্ত হইলেও ওই চুক্তিটা বলবৎ করা যায়। 14-তে আমরা কি পাইলাম? যদি অসম্পাদিত অংশ যদি ছোট হয় তাহলেও বলবৎ করা যায়। 15-তে আমরা পাইলাম অসম্পাদিত অংশ যদি বড় হয় তাহলে কিন্তু চুক্তিটা কি করা যাচ্ছে, বলবৎ করা যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে একটু যে ক্রেতা তাকে কি একটু দিয়ে দেওয়া হয়েছে যে সে ক্রেতাটা কিনতে বাধ্য নয়, কিন্তু ক্রেতা যদি দেখা গেল যে ক্ষতি মাথায় নিয়ে কিনতে চায় তাহলে কিনতে পারবে এবং বিক্রেতা এক্ষেত্রে ওই সম্পত্তিটা প্রদান করতে বাধ্য থাকবে। তাহলে আমরা 15 পর্যন্ত শেষ। 16 বলা হচ্ছে যে চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন। এখন একটা চুক্তি হইল মানে জমি বিক্রির চুক্তি মনে করেন, তাহলে সেল চুক্তি, সেল কন্ট্রাক্ট হইলো একটা জমি না 3টা জমি। এ বির কাছে জমি বিক্রির চুক্তি করলো, 10% জমি এক জায়গায় আছে, 15% জমি আরেক জায়গায় আছে, এবং আরো ধরেন 20% জমি নদীর পারে আছে। কিন্তু নদীর পারে যে জমিটা আছে সেই জমিটা আসলে নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেল, কিন্তু আরো 2টা খণ্ড জমি কিন্তু আছে, সেগুলো স্বতন্ত্র। 3টা অংশ স্বতন্ত্র না, সে 3 খণ্ড জমি বিক্রি করবে একই কন্ট্রাক্টে। তাহলে একটা অংশ নদীর গর্ভে বিলীন হয়ে গেল, আর 2টা স্বতন্ত্র অংশ কিন্তু আছে, একটা স্বতন্ত্র অংশ নদীর গর্ভে বিলীন হয়েছে। এখন যেটা আছে সেটাও কিন্তু চুক্তিটা বলবৎ করা যাবে। তাহলে চুক্তির স্বতন্ত্র অংশ যদি হয় সেটাও চুক্তিটা বলবৎ করা যায়। তাহলে আমরা চুক্তি যদি মানে বিলীন হয়ে যায় আংশিকভাবে তখনও বলবৎ করা যাচ্ছে। চুক্তি যদি অসম্পাদিত অংশ ছোট হয় 14 অনুযায়ী তাহলেও বলবৎ করা যাচ্ছে। সেকশন 15 অনুযায়ী যদি অসম্পাদিত অংশ বড় হয় সেক্ষেত্রেও বলবৎ করা যাচ্ছে। আবার চুক্তি যদি স্বতন্ত্র অংশের বিলোপ সাধন হয় সেক্ষেত্রেও কিন্তু চুক্তিটা বলবৎ করা যায়। তাহলে চুক্তি থেকে মাপ পাওয়ার কিন্তু উপায় নাই যখন একটা চুক্তি হয়, এটাই বলা হচ্ছে। এখন 17-তে একটু দিছে যে এই যে আমরা যতগুলো চুক্তি আলোচনা করলাম, 14-তে ছোট অংশ, 15-তে বড় অংশ, 16-তে স্বতন্ত্র অংশ,
এর বাইরে যদি অন্য কোনো চুক্তি থেকে থাকে এর বাইরেও, তাহলে সেই চুক্তিগুলো কিন্তু বলবৎ করা যাবে না সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী। তাহলে 17 নাম্বার একটা বার সেট করে দিল যে 14, 15, 16 এই যে এর অধীনে যতগুলো চুক্তি আপনি ছোট অংশ, বড় অংশ, স্বতন্ত্র অংশ চুক্তি বলবৎ করতে পারবেন। এর বাইরে যদি কোনো প্রকারভেদ থাকে তাহলে সেই অংশটা বলবৎ করা কোনোভাবেই সম্ভব না। 18 নাম্বার আপনার বলা হচ্ছে যে 18 নাম্বার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পারচেসার রাইট। আপনি দেখবেন যে পারচেসার রাইট ক্রেতার অধিকার এগেনিস্ট ভেন্ডার, তাহলে পারচেসার রাইট এগেনিস্ট ভেন্ডার ইমপারফেক্ট টাইটেল। যদি ইমপারফেক্ট টাইটেল হয় ক্রেতার কাগজপত্র অনুযায়ী, যদি হচ্ছে যে সেখানে অনেক গড়িমসি থাকে, তাহলে পারচেসার যিনি, ক্রেতার কিছু অধিকার আছে। তাহলে বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার কি কি অধিকার আছে সেটা কোথায় বলা আছে? 18 নম্বর সেকশনে বলা আছে। তাহলে বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার কি কি অধিকার, সেটা হচ্ছে যে আমরা এখানে দেখব যে 4টা অধিকার। 4টা অধিকারের প্রথম অধিকার হচ্ছে যে যদি বিক্রেতা বা ইজারাদাতা ইজারা প্রদানের পরই কোনো সত্ত্ব অর্জন করে, মনে করেন একটা জমি ইজারা দিয়েছেন বা বিক্রি করছেন, ওই বিক্রি করার সময় যে সত্ত্বগুলো ছিল সেগুলোই ছিল, কিন্তু পরবর্তীতে নতুন একটা সত্ত্বের উদ্ভব হয়েছে, যে সত্ত্বটা যদি আপনি অর্জন না করেন, আপনি যদি ওর মালিকানা না নিতে পারেন, তাহলে আপনার ক্ষতি হবে। সো আপনি বিক্রেতাকে বাধ্য করতে পারবেন যে এই যে নতুন সত্ত্বটা অর্জন হয়েছে, এই সত্ত্বটা আমাকে মানে কাগজ কলমে আবার দিয়ে দাও বা মালিকানা দিয়ে দাও বা শর্তটা আমার পূরণ করে দাও। তাহলে একটা সম্পত্তি বিক্রয়ের পরেও কিন্তু বিক্রেতার অনেকগুলো দায় দায়িত্ব থাকে। বিক্রয়ের পর যদি ওই সম্পত্তিতে নতুন করে কোনো সত্ত্বের আবির্ভাব হয়, নতুন করে কোনো সুবিধার আবির্ভাব হয়, ওই সুবিধাটুকুও হচ্ছে যে ওই ব্যক্তিকে দিতে হবে। তাহলে অবশ্যই ক্রেতার যে রাইটস, ক্রেতার যে অধিকার, ক্রেতার অধিকারকে সুপ্রতিষ্ঠিত করছে কিন্তু এই যে 18 নম্বর ধারা। অর্থাৎ চুক্তি আইন অনুযায়ী যদি কোনোভাবেই ক্রেতা যেন আপনার ক্ষতি না হয়, ক্রেতার যেন কোনো প্রকার বড় ধরনের ক্ষতি না হয়, এই জন্যই 18 নম্বর সেকশনটা বলা হচ্ছে যে যদি বিক্রয়ের পরও কোনো সত্ত্বের আবির্ভাব হয়, সে সত্ত্বটাও তাকে প্রতিষ্ঠা করে দিতে হবে। এখন এই সত্ত্বটা, নতুন যে সত্ত্বটা উদ্ভব হইলো, এটার জন্য যদি কোনো সম্মতির প্রয়োজন হয়, যে বিক্রি করছে তার দেখা গেল যে তার শরীক, তার অংশীদার বা অন্য কারো থেকে এর সম্মতিটা নিয়ে দিতে হবে, স্বাক্ষর নিয়ে দিতে হবে, অথবা এর মালিকানা নিয়ে দিতে হবে, যেটাই করা লাগুক এই কাজগুলো বিক্রেতা দিতে বাধ্য ক্রেতাকে। তারপরে আরেকটা সম্পত্তি বলা হচ্ছে যে মানে বিক্রি করছে এরকম এমন একটা সম্পত্তি যে ওই বিক্রি করার সময় বিক্রেতা দায়হীন সম্পত্তি হিসাবে বিক্রি করছে, কিন্তু প্রয়োগ করার পর দেখা গেল সে মোটেই সেটা দায়হীন না, সেটা বন্ধক আছে আরেকজনের কাছে, তখন তার থেকে বন্ধকটা সরাই দিবে কে? বিক্রেতা। তাহলে বিক্রেতা ওই সম্পত্তি যদি বন্ধক থাকে তাহলে বন্ধক সরাই দিবে। ওই সম্পত্তিতে যদি নতুন কোনো সত্ত্বের উপভোগ হয়, সেই শর্তের যত প্রকার লিগাল কাগজপত্র তৈরি করে দিবে, এবং এই কাগজপত্র তৈরি করার জন্য যদি কারো অনুমোদন প্রয়োজন হয় সেই অনুমতিটাও গ্রহণ করে দিবে। এখন আরেক ধরনের প্রতিকার পাই, সেটা হচ্ছে যে মানে ক্রেতা বিক্রেতা, এখন বিক্রেতা সম্পত্তি বিক্রিও করলো, বিক্রি করার পর ক্রেতার বিরুদ্ধে আবার মামলা করে দিল যে না তুমি এই জিনিসগুলো আবার নতুন করে চাচ্ছ, এগুলো আমি দিব না, মামলা করলো। এবং মামলাতে যদি আবার বিক্রেতা হেরে যায়, তখন এই মামলা করার যাবতীয় খরচ, যত প্রকার খরচ হবে সব প্রকার খরচই ক্রেতাকে দিতে হবে। তাহলে এই যে মামলা করার খরচ বা মামলা করার যত ব্যয় এটা পাচ্ছে। তারপরে দেখা গেল যে কোনো দায়হীন সম্পত্তি, অর্থাৎ সম্পত্তির দায় মুক্তির জন্য যাবতীয় কাজগুলো, এগুলিও হচ্ছে ক্রেতা পাচ্ছে বিক্রেতার থেকে। তারপরে নতুন কোনো সত্ত্বের যদি আবির্ভাব হয়, সেই শর্তগুলো যেভাবে মানে তার দিকে আসবে বৈধভাবে, সেই বৈধভাবে আসার জন্য যাবতীয় কার্য প্রক্রিয়া বিক্রেতা সম্পাদন করে দিবে ক্রেতার অনুকূলে। তাহলে ওই 4টা, অর্থাৎ ক্রেতার রাইটসটা বলা হচ্ছে যে 18 নম্বর সেকশনে। 19-এ এখন 18 নম্বর সেকশনে
আপনার এমসিকিউ যদি আসে এরকম আসবে যে ত্রুটিপূর্ণ শর্ত সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার কত নম্বর সেকশনে বলা আছে? 18 নম্বর সেকশন। ত্রুটিপূর্ণ শর্ত সম্পন্ন ক্রেতার বিরুদ্ধে যে বিক্রেতার অধিকার সেটা কয়টি ক্ষেত্রে প্রযোজ্য? 4টি ক্ষেত্রে প্রযোজ্য। আবার ইংলিশ হুবহু ইংলিশ লাইন দিয়ে দিতে পারে যে পারচেসার রাইস এগেইনস্ট দ্য ভেন্ডর উইথ ইমপারফেক্ট টাইটেল, এটা কোথায় বলা আছে? এটা হচ্ছে যে 18 নম্বর সেকশনে বলা আছে। এগুলো বারবার একটু প্র্যাকটিস করবেন প্রত্যেকটা ধরে যতটুকুই সময় পান। 19 নম্বরে বলা হচ্ছে যে কতিপয় ক্ষেত্রে ক্ষতিপূরণ মঞ্জুরের ক্ষমতা, অর্থাৎ পাওয়ার টু অ্যাওয়ার্ড কম্পেনসেশন ইন সার্টেন কেসেস। সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইন মূলত কি হয়? সুনির্দিষ্ট প্রতিকারই দেয়, এখানে কিন্তু কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দেয় না সাধারণত। কিন্তু এই একটা সেকশন আর সামনে আরো কয়েকটা সেকশন আছে, যে সেকশন গুলো বলছে যে ন্যায়পর নীতি অনুযায়ী আদালত ক্ষতিপূরণের আদেশও দিতে পারে। মনে করেন এই যে চুক্তির অসম্পাদিত অংশ ছোট, এখন ছোট অংশ বাদ দিয়ে অন্যান্য অংশের চুক্তি তো আপনি সবকিছু টাকা দিয়েই সম্পন্ন করলেন, এখন ছোট অংশের জন্য যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় সেখানে আদালত ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন। তাহলে এটাই বলা হচ্ছে যে পাওয়ার টু অ্যাওয়ার্ড কম্পেনসেশন ইন সার্টেন কেসেস, অর্থাৎ আদালত ক্ষতিপূরণের এই যে চুক্তিজনিত যত প্রকার ক্ষতিপূরণ যদি ন্যায়পর নীতি অনুযায়ী প্রযোজ্য হয়, আদালত তো আসলে অন্ধ না, আদালত দেখবে যে বাদী ক্ষতিগ্রস্ত হলো না বিবাদী ক্ষতিগ্রস্ত হলো। যে ক্ষতিগ্রস্ত হবে তাকে যদি মানে বিবাদী ক্ষতিগ্রস্ত হইলো বা বাদী ক্ষতিগ্রস্ত হইলো, তখন বাদী আবেদন করবে যে মাননীয় আদালত আমার এত টাকা ক্ষতি হয়েছে, এই ব্যাপারে একটু সুবিবেচনা করবেন। তখন আদালত ন্যায়পর নীতি অনুযায়ী অ্যাকর্ডিং টু সেকশন 19 অনুযায়ী ক্ষতিপূরণের আদেশ প্রদান করতে পারে। এই জন্য বলা হচ্ছে যে কতিপয় ক্ষেত্রে ক্ষতিপূরণ মঞ্জুরের ক্ষমতা। তাহলে 19 নম্বরে বলা হচ্ছে যে ক্ষতিপূরণ মঞ্জুরের ক্ষমতা এটা। আর 20 নম্বরে যদি এটা লেস ইম্পর্টেন্ট, এটা শুধু বলবেন যে লিকুইডেশন এন্ড ড্যামেজ, ক্ষতিপূরণ খেসারতের আপনার এই যে যত প্রকার ক্ষতিপূরণ হবে বা ক্ষতি হবে, মানে লিকুইডেশন অফ ড্যামেজ, আর্থিক যে ক্ষতি হয় না, মনে করেন অর্থের মামলায় যে ক্ষতিপূরণটা আপনি জানেন, দুটা চুক্তি করলেন, চুক্তির মধ্যে আর্থিক আপনার ক্ষতি হলো, যে ক্ষতি সম্পর্কে আপনি জানেন, এটার জন্য এই যে ক্ষতি হওয়ার জন্য যে সুনির্দিষ্ট প্রতিকার আইন, সুনির্দিষ্ট প্রতিকার যে মানে থাকবে, তাকে যে বলবৎ করা যাবে না, বিষয়টা এটা না। আবার লিকুইডেশন ড্যামেজ যেটাই হোক আপনার, এটা সুনির্দিষ্ট প্রতিকারের ক্ষেত্রে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। আপনার আর্থিক ক্ষতি যাই হোক, আপনার চুক্তি করতে যাই আপনার অনেকগুলো লিকুইডেশন হলো, এখন এই লিকুইডেশন হওয়ার কারণে যে আপনার চুক্তিটা হবে না, মোটে এটা না। আদালত এখানেও ন্যায়পর নীতি অনুসরণ করবেন, অর্থাৎ খেসারত প্রদান। আপনার একটা জিনিস ক্ষতি হয়েছে, ক্ষতির জন্য আপনি খেসারত পাইতে পারেন ন্যায়পর নীতি অনুযায়ী সেকশন 19 অনুযায়ী, কিন্তু তাই বলে আপনি চুক্তিটাই করবেন না, এই চুক্তির পথে বাধা প্রদান করবে। এটা আদালত এই 20 নম্বর সেকশনে বলছে যে খেসারত প্রদান বা লিকুইডেশন অফ ড্যামেজ নট বাট টু স্পেসিফিক পারফরমেন্স, এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। তাহলে এখান থেকে এমসিকিউ যেহেতু এই সেকশনটা আসে না, আপনারা ইংলিশ লাইনটা একটু জেনে রাখবেন যে লিকুইডেশন অফ ড্যামেজ নট বাট টু স্পেসিফিক পারফরমেন্স, এটা কোথায় বলা আছে? যদি লিকুইডেশন হয়, লিকুইডেশন ড্যামেজ, লিকুইডিটি কি? লিকুইডিটি হচ্ছে আর্থিক ক্ষতি, টাকা পয়সার ক্ষতি। এখন লিকুইডেশন ড্যামেজ যদি হয়, তাহলে ক্ষতি সুনির্দিষ্ট চুক্তি সম্পাদন করা যাবে কি যাবে না? যদি অপশন 4টা থাকে, যাবে না, যাবে, অন্যভাবে যাবে, বা অপর্যাপ্ত টাকা পয়সা প্রদান করলে যাবে, এটা হচ্ছে যে কোনো প্রকার অবশ্যই যাবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না, এটা বলে দেওয়া আছে। লিকুইডেশন নট বাট টু স্পেসিফিক পারফরমেন্স, অর্থাৎ স্পেসিফিক পারফরমেন্স ক্ষেত্রে লিকুইডেশন ড্যামেজ কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না। 21 নাম্বার খুব ইম্পর্টেন্ট। 21 নাম্বার হচ্ছে যে এই যে সুনির্দিষ্ট প্রতিকারের জন্য উপযুক্ত না বা সুনির্দিষ্ট প্রতিকার কার্যকর করা যায় না, 8টা যদি ফিল থাকে, এই 8টার মধ্যে আমরা বলি যে যেটা ক্ষতিপূরণ পর্যাপ্ত হয়, অর্থাৎ যে চুক্তিটা সম্পাদন না করার ফলে
যে ক্ষতি হয় সেই ক্ষতিটা পর্যাপ্ত ক্ষতি হয় টাকা পয়সা বা অর্থের মাধ্যমে। আপনার 30,000 টাকা ক্ষতি হয়েছে, 30,000 টাকায় আপনি দিয়ে দিছে, তাহলে তো এখানে আর কোনো চুক্তি বলবতের কোনো মামলা করার দরকার নাই। সো আদালত এটা ফিরাই দিবে যে তোমার 30,000 টাকা পাওয়ার কথা, তুমি 30,000 টাকা পেয়েছো, আবার মামলা করতে আসছো কেন? তখন এই চুক্তিটা কিন্তু বলবৎ করা যাবে না। এটাই বলছে 1 নাম্বার ইয়াতে। আর 2 নাম্বার বলা হচ্ছে যে ওই চুক্তিটা যদি অসংখ্য শর্ত বা জটিল, এমন জটিল যে বিভিন্ন শর্তের মধ্যে সাব শর্ত এমন ভাবে দেয়া আছে, আবার কিছু জিনিস আছে যে ওই শর্তগুলো আবার ব্যক্তিগত যোগ্যতা উপর নির্ভরশীল, অর্থাৎ অনেকগুলো শর্ত আছে এবং ওই শর্তর কিছু অংশ আবার দেখল ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল। আর ব্যক্তিগত যোগ্যতা কি হতে পারে? গান গাওয়ার যোগ্যতা, কবিতা লেখার যোগ্যতা, কোনো বই লেখার যোগ্যতা, অথবা ফুটবল খেলার যোগ্যতা, ক্রিকেট খেলার যোগ্যতা। এগুলোর ব্যক্তিগত যোগ্যতার সঙ্গে রিলেটেড যদি হয়, সেখানে আপনি ডিনাই করতে পারবেন। এবং চুক্তিতে যদি অসংখ্য ইয়া থাকে যে এতগুলো শর্ত দিছে, যে একটা শর্ত আরেকটা শর্ত সাংঘর্ষিক, ওখানে বোঝাই যায় না যে কি শর্ত আসলে কি বলছে। সো এরকম যদি হয় যে অসংখ্য শর্ত, অসংখ্য বিবরণের সমষ্টি আর ব্যক্তিগত যোগ্যতার উপর চুক্তিটা প্রতিষ্ঠিত, তাহলে চুক্তি সম্পাদন করা যাবে না। এটা 2 নাম্বার। 3 নাম্বার বলা হচ্ছে যে চুক্তিটার যদি মানে শর্তাবলী যুক্তিযুক্ত ভাবে নির্ণয় করা যায় না, অর্থাৎ চুক্তির শর্ত যে কি লেখছে নির্ণয় আপনি করতে পারতেছেন না। 2টা পড়ার পর 3 নাম্বার পড়তে গেলে খেয়ে হারিয়ে ফেলে, অর্থাৎ ওই চুক্তির শর্তগুলো মানানসই না। চুক্তির শর্তই যেহেতু বোঝা যাচ্ছে না, চুক্তিরা বলবৎ করতে পারবে না। 3 নাম্বার হচ্ছে যে প্রকৃতিগত ভাবেই কিছু চুক্তি বাতিল, যেমন কারো অনিষ্ট করার চুক্তি হতে পারে, মাদকদ্রব্য কেনা বেচার চুক্তি হতে পারে, আইনে যেটা নিষিদ্ধ সেটার চুক্তি হতে পারে। অর্থাৎ প্রকৃতিগত ভাবে যে চুক্তি বাতিল, সেটাও হচ্ছে যে বাতিলযোগ্য চুক্তি। আবার জিম্মাদার যদি জিম্মা বহির্ভূত চুক্তি করে, আপনি জিম্মাদারের আপনার সম্পদ শুধু পাহারা দিবে, জিম্মাদারের এই রাইট নাই যে আপনি সম্পদ তাকে পাহারা দিলেন বা তার জিম্মাই দিলেন, সে আবার বিক্রি করে দিল, আবার সে আবার ওই সম্পদটা পরিবর্তন করলো, এটা তো তার রাইটস নাই। সে যদি রাইটস নাই তবুও যদি সেটা করে, তার ওই চুক্তিটা টিকবে না। সো তার বিরুদ্ধে চুক্তি বলবতের মামলা করা যাবে। কিন্তু আপনি জিম্মাদারের বিরুদ্ধে আপনি কোনো মামলা করতে পারবেন না। আপনি জেনে শুনে, মনে করেন জিম্মার থেকে একটা জমি কিনে নিলেন, আর জিম্মাদার তো ওই সেল বা ওই চুক্তি করার কোনো অধিকারই নাই, তার তো না আছে কোনো কাগজপত্র, না আছে কোনো হচ্ছে যে লিগাল ভিত্তি। সো জিম্মাদারের ওই চুক্তিটা টিকবে না। তারপরে দেখা গেল যে কোনো পাবলিক লিমিটেড কোম্পানি, এরা হচ্ছে যে পাবলিক লিমিটেড কোম্পানির যারা মানে সর্বময় কর্তারা আছে, অর্থাৎ সিইও বা ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা ক্ষমতা বহির্ভূত চুক্তি করল। অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তার কিন্তু অধিকার নাই, সে ডিরেক্টর না, সে হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক না, কিন্তু পরিচালক না হওয়ার ফলেও সে তার অধস্তন হইল, কিন্তু একটা চুক্তি করে বসে থাকলো, তার তো রাইট নাই। চুক্তি করতে পারবে মেমোরেন্ডাম বা আর্টিকেল, অর্থাৎ কোম্পানির মেমোরেন্ডাম বা আর্টিকেলে সুন্দরভাবে বলা থাকে যে চুক্তিটা আসলে কে করতে পারবে। তাহলে ক্ষমতা বহির্ভূত ব্যক্তি যদি কোনো পাবলিক লিমিটেড কোম্পানির কোনো সদস্য যদি ক্ষমতা বহির্ভূত চুক্তি করে, সে চুক্তিটাও টিকবে না, আদালত ফিরাই দিবে। তারপরে এমন চুক্তি যে চুক্তিটা বলবৎ করতে, সম্পাদন করতে 3 বছরের বেশি সময় লাগে, সেই চুক্তিটা আদালত বলবে যে না, এই চুক্তি হবে না, এটা বলবৎ করা যাবে না। তারপরে চুক্তির উল্লেখযোগ্য অংশই যদি বিলুপ্ত হয়ে যায়। এই হচ্ছে 8টা। তাহলে আমরা এই 8টা যদি কোনো চুক্তিতে আমরা দৃশ্যমান অবস্থায় পাই, তাহলে আদালত বলবে যে বাবা এই চুক্তি নিয়ে তুমি চলে যাও, এই চুক্তি আমি বলবৎ করে দিতে পারবো না। তাহলে 21 নম্বরে 12 নম্বরে হচ্ছে 4টা ক্ষেত্রে চুক্তি বলবৎ করা যাচ্ছে, 21 নম্বরে আবার বার দিয়ে আছে যে 8টা ক্ষেত্রে আবার চুক্তি বলবৎ করা যায় না। 21-এর কটা খুব ইম্পর্টেন্ট। 21-এর ক বলা হচ্ছে যে চুক্তি করলেই হবে না, বিক্রয় চুক্তিটা অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে এর বিরুদ্ধে কোনো প্রকার প্রতিকার পাওয়া যাবে না। এবং রেজিস্ট্রেশন করলেন, রেজিস্ট্রেশনও করা আছে, কিন্তু প্রতিকার পাওয়ার সময় আপনাকে আরেকটা শর্ত ফিল আপ করতে হবে। কি শর্ত? যদি আপনার কোনো টাকা পয়সা, আপনি একটা সম্পত্তি বিক্রয়ের চুক্তি করলেন,
আপনি বিক্রয়ের চুক্তি করলেন মানে কি আপনি ধরেন 10 লক্ষ টাকা দাম হইলো, আপনি 8 লক্ষ টাকা দিয়েছেন, 2 লক্ষ টাকা এখনো বাকি, তাহলে এই বাকি থাকা অবস্থায় আপনি মামলা করতে পারবেন না। আপনাকে 10 লক্ষ টাকায় তাকে বুঝাই দিতে হবে। অর্থাৎ মামলা করার সময় আদালতের মাধ্যমে যদি দিতে চান, আদালতে 2 লক্ষ টাকা, আগে যেহেতু 8 লাখ টাকা দিচ্ছেন ওর কাগজপত্র দেখাবেন, আর 2 লক্ষ টাকা আদালতে জমা দিয়ে 10 লক্ষ টাকা মিটমাট করে তারপরে আপনার একটা লিখিত চুক্তি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্ট্রেশন করা আছে, তখন আপনি মামলার জন্য হকদার হবেন বা মামলার জন্য সেটা গৃহীত হবে, আদারওয়াইজ কিন্তু হবে না।